অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের 1 বছর পর তার সরকারের শেষ দিনগুলোর ভেতরের রহস্য নিয়ে নতুন দৃশ্যকল্প হাজির করেছে ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজ ইন্ডিয়া। দাবি করা হচ্ছে সালমান এফ রহমান, আনিসুল হক ও মোহাম্মদ এ আরাফাতকে মার্কিন ডিপ স্টেট নিয়ন্ত্রণ করেছিল। কিন্তু তারা কি সত্যি এজেন্ট নাকি শেখ হাসিনা ও আওয়ামী লীগের পতন ঘটানো কালো জাদু করা রাসপুতিন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। আওয়ামী লীগের একাধিক সূত্রের বরাত দিয়ে সাংবাদিক চন্দন নন্দী তার প্রতিবেদনে লিখেছেন, 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা ক্ষমতা হারানোর কয়েক মাস আগে থেকেই তার সরকারের 3 জন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে মার্কিন ডিপ স্টেট এমনভাবে প্রভাবিত করেছিল যাতে তাদের কর্মকাণ্ড শেষ পর্যন্ত আওয়ামী লীগ সরকারের স্বার্থের বিরুদ্ধে দাঁড়ায়। নর্থ ইস্ট নিউজে বলা হয়েছে, শিক্ষার্থীদের আন্দোলন ঠেকাতে ব্যর্থতার পেছনে সরকারের 3 জন প্রভাবশালী ব্যক্তির রহস্যজনক ভূমিকা ছিল, আর সেই ভূমিকা শেষ পর্যন্ত এগিয়ে নেয় মার্কিন ডিপ স্টেটের লক্ষ্য ও উদ্দেশ্য। 5 আগস্ট শেখ হাসিনা ভারতে পালান। 13 আগস্ট ঢাকার সদরঘাট থেকে গ্রেপ্তার হন সালমান এফ রহমান ও আনিসুল হক। আরাফাত পশ্চিমা যোগাযোগ কাজে লাগিয়ে বিদেশে পালিয়েছেন। বর্তমানে তিনি ভুটানে অবস্থান করছেন। ভুটানিজ পাসপোর্ট ব্যবহার করে তিনি ভারত, থাইল্যান্ড ও সিঙ্গাপুরে যাওয়া আসা করেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। হাসিনার মন্ত্রিসভার একজন জ্যেষ্ঠ মন্ত্রী পত্রিকাটিকে বলেছেন, দরবেশ নামে পরিচিত সালমান নিয়মিত মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতেন এবং হাসিনাকে অনেকটা দূরে রাখতেন। 2023 সাল থেকেই তারা বিদেশি কূটনীতিকদের সঙ্গে যোগাযোগে ছিলেন। শেখ হাসিনা কখনোই তাদের বিশ্বাসঘাতকতা সন্দেহ করেননি। তবে ডিপ স্টেটের সরাসরি এজেন্ট না হলেও সালমান, আনিসুল, আরাফাতের এই সিন্ডিকেট যেন শেখ হাসিনার বিরুদ্ধে নিজস্ব এক ডিপ স্টেট গড়ে তোলে, এমনটাই জানিয়েছে নির্ভরযোগ্য সূত্র। আরও জানা যায়, 2018 সাল থেকেই তারা হাসিনাকে দলীয় নেতাকর্মীদের কাছ থেকে কালো জাদুর মতো বিচ্ছিন্ন করে দেন, যা করোনার সময়ে আরও গভীর হয়। তাদের প্রভাব বলয়ে হাসিনা হয়ে ওঠেন নিছক পুতুল, আর বাকিরা আওয়ামী লীগ সভানেত্রীর কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। সেই সময় সালমান এফ রহমানকে প্রধানমন্ত্রী ডিফ্যাক্টো বলা হতো, কিন্তু তিনি কি সত্যি এত ক্ষমতাশালী ছিলেন নাকি শুধুই ইমপ্রেশন দেখাতেন? সূত্র জানায়, সালমান এফ রহমান সব সময় হাসিনার আশেপাশে থাকতেন, কোথাওই কাউকে হাসিনার কাছে ঘেঁষতে দিতেন না। সংসদ অধিবেশনের পর শেখ হাসিনার সঙ্গে নেতাকর্মীদের অবাধ যোগাযোগ ঠেকাতে তিনি রুমের পাশে চেয়ার পেতে বসতেন। হাসিনার সঙ্গে ফ্লাইট না হলে পরদিনও বিদেশ যেতেন, এমনকি জোর করে ডেলিগেশনে ঢুকতেন। সূত্র জানায়, সালমান এফ রহমান শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ওপরও কড়া নজর রাখতেন। জয়ের ফ্লাইটে ফার্স্ট ক্লাসের সব টিকিট তিনি নিজেই বুক করতেন, যাতে হাসিনার পরিবারের সঙ্গে কেউ যোগাযোগ করতে না পারে। আমেরিকান এম্বাসিতে শেখ হাসিনার রাসপুতিন হিসেবে পরিচিত ছিলেন সালমান ও আরাফাত। ডিপ্লোম্যাট কমিউনিটিতে এ নামেই ডাকা হতো তাদের। রাশিয়ার রাজনীতিতে গ্রিগরি রাসপুতিন ছিলেন যার পরিবারের কাছে প্রভাবশালী আত্মীয় ও আধ্যাত্মিক উপদেষ্টা, যিনি জারিনের উপর বিশাল রাজনৈতিক ও ব্যক্তিগত প্রভাব ফেলেছিলেন। নির্ভরযোগ্য সূত্র জানায়, সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাতের বেশিরভাগ বক্তব্য মিথ্যাচারে পরিপূর্ণ ছিল। সূত্র তাকে সাইকোপ্যাথ, লায়ার হিসেবে আখ্যা দিয়েছে। আরাফাত মিথ্যা অনলাইন সার্ভে দেখিয়ে শেখ হাসিনাকে বোঝাতেন যে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের জয় নিশ্চিত। তরুণ প্রজন্মের সঙ্গে শক্তিশালী যোগাযোগ থাকায় আরাফাতকে পছন্দ করতেন হাসিনা। সূত্র জানায়, রাতের কাজ শেষে বৈঠকে বসতেন আনিসুল হক ও সালমান এফ রহমান। তারা ঠিক করতেন কে আওয়ামী লীগের সদস্য বা মন্ত্রী হবেন। মার্কিন নীতি নির্ধারক ডোনাল্ড লুর সফরে সালমান তার বাসভবনে মিটিং আয়োজন করেন, যা বাংলাদেশে প্রথম ঘটনা। অনেকে মনে করেন সালমান, আনিসুল ও আরাফাতের রাজনীতি আওয়ামী লীগের প্রবীণ নেতাদের মতো ছিল না। তাদের শক্তি ছিল টাকা আর উচ্চাকাঙ্ক্ষা ও লোভ। অভিযোগ, এই 3 জনের সিন্ডিকেট সাবেক প্রধানমন্ত্রীর ওপর কালো জাদুর মতো প্রভাব ফেলেছিল, এমনকি তার ছেলে জয়ও তাদের নিয়ন্ত্রণে ছিলেন। নর্থ ইস্ট নিউজের খবরে সালমান, আনিসুল, আরাফাত মার্কিন ডিপ স্টেটের নিয়ন্ত্রণে ছিল বলা হলেও আসলেই তা সত্য কিনা সেটা প্রমাণ সাপেক্ষ। কিন্তু তারা যে আওয়ামী লীগের মধ্যে একটা ডিপ স্টেট বানিয়েছেন তা বলাই বাহুল্য। আওয়ামী লীগের পতনের জন্য এই 3 নেতাকে অনেকাংশেই দায়ী বলে ভাবছেন দলের নেতাকর্মীরা, কারণ 3 জন নন পলিটিক্যাল ব্যক্তি আওয়ামী লীগের সবচেয়ে শক্তিশালী নেতায় পরিণত হন।
রিজওয়ানা রিন্তি, ইত্তেফাক।